তো অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার আমরা যে কি কি পড়বো প্রথমে সেগুলো জেনে নিই। এই কটা টপিক আমরা আজকে পড়ছি, ঠিক আছে? ফেলিওরস অফ ক্লাসিক্যাল মেকানিক্স, ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটোইলেকট্রিক এফেক্ট, ডি ব্রগলিস কনসেপ্ট, হাইজেনবার্গ প্রিন্সিপাল, মলিকুলার অরবিটাল থিওরি পার্ট 1। এই কটা টপিক আজকে আমরা পড়বো। তো সবার প্রথমে ক্লাসিক্যাল মেকানিক্স, ঠিক আছে? তো হোয়াট ইজ ক্লাসিক্যাল মেকানিক্স? আমি আগে বাংলায় বলবো জিনিসটাকে যাতে তোদের মাথায় ঢুকে যায়, তারপর ইংলিশে কি লেখা আছে সেটাকে একটু এক্সপ্লেন করে দেবো, তাহলে তোদের মাথায় ঢুকে গেল প্লাস পড়াও হয়ে গেল। এবার তোরা রিভাইজ করে নিবি, ক্লিয়ার? ওকে। সো ক্লাসিক্যাল মেকানিক্স জিনিসটা হচ্ছে আমাদের যে দৈনন্দিন যে জিনিসগুলো আছে, অবজেক্ট, তার মোশন, ঠিক আছে, এবং যে ফোর্সেস গুলো আছে, এই নিয়ে যেসব ল গুলো তৈরি হয়েছে বা যে ল গুলো বিজ্ঞানীরা দিয়েছেন, সেগুলোকে আমরা পাতি ভাষায় ক্লাসিক্যাল মেকানিক্স বলি। প্রথম পয়েন্টে দেখ, সেটাই লেখা আছে, দ্য ম্যাথামেটিক্যাল স্টাডি অফ দ্য মোশন অফ এভরিডে অবজেক্টস অ্যান্ড দ্য ফোর্সেস দ্যাট অ্যাফেক্ট দেম ইজ কল্ড ক্লাসিক্যাল মেকানিক্স। ল অফ মোশন formulated by Galileo, Newton, Lagrange, Hamilton, Maxwell, which comes before quantum theory, are referred to as classical mechanics। যেগুলো কোয়ান্টাম থিওরি আসার আগে আমাদের এসছে, যে মেকানিক্স গুলো, যে থিওরি গুলো, সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। ওকে, এবার আমরা আসছি নেক্সট পয়েন্ট, ফেলিয়ার অফ ক্লাসিক্যাল মেকানিক্স। কোথায় ক্লাসিক্যাল মেকানিক্স ফেল করে গেল? দেখ জায়গাটা, ক্লাসিক্যাল মেকানিক্স এক্সপ্লেন কারেক্টলি দ্য মোশন অফ ম্যাক্রোস্কোপিক অবজেক্ট, অর্থাৎ বিভিন্ন যে ম্যাক্রোস্কোপিক বড় বড় লার্জ যে অবজেক্টগুলো ছিল, তার যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর প্রপার এবং ক্লিয়ার এক্সপ্লেনেশন আমার কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স এক্সপ্লেনেশন দেওয়া যাচ্ছিল, ঠিক আছে? মানে ক্লাসিক্যাল মেকানিক্স সেখানে ফেল করছিল না। কিন্তু কোথায় ফেল করে গেল? যখন আমরা মাইক্রোস্কোপিক অবজেক্ট নিয়ে কাজ করতে শুরু করলাম বা গবেষণা শুরু করলো বিজ্ঞানীরা। মাইক্রোস্কোপিক বলতে অ্যাটমস, নিউক্লি, এলিমেন্টারি পার্টিকেলস ইত্যাদি, ঠিক আছে? এই জাতীয় স্তরে যখন আমাদের কাজ শুরু হলো, গবেষণা শুরু হলো, তখন কিন্তু যে যে ঘটনাগুলো ঘটছে, বিজ্ঞানীরা কিন্তু সেই সব ঘটনার এক্সপ্লেনেশন আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে দিতে পারলো না। তখন কি হলো? এই সময়টা হচ্ছে 19th সেঞ্চুরির শেষের দিকে। ওকে, বুঝতে পারছিস তো? একটু রেসপন্স করিস মাঝে মাঝে, নাহলে আমি বুঝতে পারবো না যে তোরা বুঝতে। হুম, ঠিক আছে, শোন। আচ্ছা, তো এই যে সময়টা, এইটা হচ্ছে মোটামুটি 19 শতকের শেষের দিকে, 19th সেঞ্চুরি শেষের দিকে। তখন বিজ্ঞানীরা একটা দ্বন্দ্বে পড়লো। কি দ্বন্দ্ব সেটা আমি একটু বলছি গল্পটা তোদের। আলো নিয়ে যখন এক্সপেরিমেন্ট শুরু করলো, আলো নিয়ে বা লাইট, তখন দেখলো যে আলোর ক্ষেত্রে, তোরা আগের সেমিস্টারে যাদের ফিজিক্স ছিল তারা পড়েছিস, জানিস যে আলোর ক্ষেত্রে আমাদের মোটামুটি 3-4টে ঘটনা কমন ঘটে। এক হচ্ছে যদি আমাদের কোনো ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে আলো পাস করে, মানে শূন্য মাধ্যম বাংলায় যাকে বলে, তো ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে যদি আলো পাস করে তাহলে আলো একটা স্ট্রেট লাইনে যাচ্ছে, ঠিক আছে? আবার যদি আমরা একটা দুটো মিডিয়ামের ওপর অ্যাপ্লাই করি, ঠিক আছে, একটা লোয়ার মিডিয়াম একটা ডেন্সার মিডিয়াম, সেখানে যদি আলো পাস করাই একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যখন যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি 3টে ঘটনা ঘটছে। রিফ্লেকশন ঘটছে, রিফ্র্যাকশন ঘটছে, আবার তোর ওদিকে যদি আমরা স্লিটের মধ্যে দিয়ে পাস করাই তাহলে সেখানে ডিফ্র্যাকশন ঘটছে, ঠিক আছে? এবং এই ঘটনাগুলো ঘটতে তখনই পারে যদি আলো একটা ওয়েভ হয়, মানে ওয়েভ হয়, মোট কথা একটা ওয়েভ হয়। হুম, আবার অন্যদিকে যখন এই যে 19th সেঞ্চুরির শেষের দিকে এলো, তখন আরো কিছু কিছু নতুন এক্সপেরিমেন্ট উদ্ভাবন হলো, ঠিক আছে? যেমন ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে? লাইন স্পেকট্রাম এমিটেড বাই এক্সাইটেড অ্যাটম, যে অ্যাটম গুলো এক্সাইটেড হচ্ছে সেখান থেকে যে স্পেকট্রাম গুলো বেরোচ্ছে, সেই লাইন স্পেকট্রাম, এই জাতীয় ঘটনাগুলো আলোর ওই ওয়েভ নেচার দিয়ে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া যাচ্ছিল না। মানে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সকে লাইটকে অ্যাজ এ ওয়েভ ধরে নেওয়া হয়েছে, কিন্তু অ্যাজ এ ওয়েভ এই ঘটনাগুলোর এক্সপ্লেনেশন দেওয়া পসিবল নয়। তখন আমরা কি করলাম? চলে এলাম কোয়ান্টাম মেকানিক্সের দিকে। ওকে, তো তাহলে বুঝতে পারলি যে কোয়ান্টাম মেকানিক্সের সৃষ্টিটা কোন পোর্শন থেকে হচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে, যদি তোকে বলে যে হোয়াট ইজ ক্লাসিক্যাল মেকানিক্স বা ফেলিওর অফ ক্লাসিক্যাল মেকানিক্স, এই টপিক থেকে যা কোশ্চেন দেবে, আমি যে গল্পটা বললাম এটাকেই সুন্দরভাবে
লিখে দিই, ঠিক আছে? আশা করি তোদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়নি। তাহলে আমি নেক্সট টপিকে যাব, একটু আমাকে রেসপন্স করবি মাঝে মাঝে। ক্লাসিক্যাল, দাদা ঠিক আছে। ওকে। হ্যাঁ দাদা। আমি পাতি ভাষায় বলছি যাতে সবার একদম মাথায় গেঁথে থাকে, ঠিক আছে? তো নেক্সট যে পোর্শনটা আসছি, আবার আটকে গেল, নেটটা খুবই প্রবলেম হচ্ছে, এক সেকেন্ড। ওকে, এক সেকেন্ড দাঁড়া। বুঝতে না পারলে সাথে সাথে বলবি, ঠিক আছে? নেক্সট টপিক আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। তো ব্ল্যাক বডি জিনিসটা কি? তোরা তো কোয়ান্টাম মেকানিক্সে পড়েছিলিস ফিজিক্সে, কেউ বলতে পারবি ব্ল্যাক বডি জিনিসটা কি এটা না দেখে পিপিটিটা? মানে ব্ল্যাক বডি একটা, মানে বাংলায় বলছি দা, ব্ল্যাক বডি হচ্ছে বাংলা এমন বাংলা। একটা বস্তু, মানে মানে সব রকম ওয়েভ লেন্থের রেডিয়েশন কে অ্যাবজর্ব করতে পারে, বা তারপরে বা সব মানে কিছু ইয়ে দিলে, মানে টেম্পারেচার বাড়ালে সেইগুলোকে আবার রিফ্লেক্ট করেও দিতে পারে, মানে অ্যাকচুয়াল পারফেক্ট অ্যাবজর্বার। হ্যাঁ, মানে 100% অ্যাবজর্বেন্স থাকবে, আবার ইমিটেশনও তোর 100% করতে পারবে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্ল্যাক বডি। অনেকের একটা কনসেপ্ট থাকে যে ব্ল্যাক বডি মানে কোনো একটা বডি যেটার কালার হচ্ছে ব্ল্যাক, এরকম কিন্তু নয়। ব্ল্যাক বডি মানে ও যেটা বললো একদমই তাই, যে এমন একটা বডি যেটাকে বাংলায় কৃষ্ণ বস্তু বলা হয়, ঠিক আছে? তো ব্ল্যাক বডি জিনিসটা হচ্ছে কোনো এমন একটা বডি যেটা 100% সমস্ত ওয়েভলেন্থের রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারবে, আবার সেম ভাবে সমস্ত ওয়েভলেন্থের রেডিয়েশনকে এমিট করতে পারবে। এই দুটো ক্ষমতাই 100% যদি থাকে কোনো বডির মধ্যে, তাহলে সেটাকে আমরা বলবো পারফেক্ট ব্ল্যাক বডি, ঠিক আছে? কোনো জিনিসই পারফেক্ট নয়, তো এটা একটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, ঠিক আছে? তো এটাই এখানে ইংলিশে লেখা আছে, আমি একটু পড়ছি শোন। রেডিয়েশন দ্যাট ইজ ইনসিডেন্ট অন অ্যান অবজেক্ট ইজ partially absorbed and partially reflected at thermodynamic equilibrium. The rate at which the object absorbed radiation is the same, মানে অ্যাবজর্ব করছে রেডিয়েশনকে, তার যে রেট হার সেটা ইজ ইকুয়াল টু অ্যাজ দ্য রেট অ্যাট হুইচ ইট এমিটস ইট। মানে অ্যাবজর্ব আর এমিট এই দুটো হারই কিন্তু সেম, ঠিক আছে? মানে 100% আমি যেটা বললাম পারফেক্টের ক্ষেত্রে। Therefore, a good absorber of radiation, any object that absorbs radiation is also a good emitter. যদি গুড অ্যাবজর্বার হয় তাহলে গুড এমিটারও হতে হবে, তবেই সে ব্ল্যাক বডি। একদিক হলে হবে না, দুদিকই হতে হবে, ঠিক আছে? এ পারফেক্ট অ্যাবজর্বার অ্যাবজর্ব অল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইনসিডেন্ট অন ইট, সাচ অ্যান অবজেক্ট ইজ কল্ড এ ব্ল্যাক বডি, ঠিক আছে? তাহলে ব্ল্যাক বডি কনসেপ্টটা আমাদের ক্লিয়ার, আমরা বলতে পারি এটা। এই হচ্ছে ব্ল্যাক বডির একটা ছবি। তো এখানে তোরা একটা দেখতে পাচ্ছিস যে একটা একটা বডি যেটা হচ্ছে ব্ল্যাক, সেখান থেকে আমাদের কি হচ্ছে একটা আলো ঢুকছে, মানে যখন আমরা অ্যাবজর্ব করছি আলো একটা ঢুকছে, ঢুকে ভেতরে বিভিন্ন দিকে তোর রিফ্লেকশন হচ্ছে হোক, কিন্তু পথ কিন্তু যখন বেরোবে বা ঢুকবে তখন ওই একটা পথেই বেরোবে। দেখ পুরো বডিতে আর কোথাও কোনো হোল বা কোনো বেরোনোর জায়গা নেই, ভেতরে যা পারে করুক, কিন্তু বেরোনোর সময় একটা জায়গা দিয়ে ঢুকবে আর বেরোনোর সময় একটা জায়গা দিয়ে বেরোবে। এটাই হচ্ছে ব্ল্যাক বডির কনসেপ্ট, বোঝা গেল? ব্যাস এইটুকুনি হচ্ছে হ্যাঁ black body। দাদা। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা ছোট্ট কনসেপ্ট বলে রাখি যে সাউন্ড পাওয়া আমার যাচ্ছে না। কার সাউন্ড পাওয়া যাচ্ছে না? আমার না তোর? ঠিক আছে, এবার শুনতে পাওয়া যাচ্ছে তোমার কথা, ঠিক আছে। হুম, ঠিক আছে, না প্রবলেম হলে বলবি, আমার নেটের প্রবলেম আছে আজকে, ঠিক আছে? সো এখানে একটা কনসেপ্ট বলে রাখি যে দেখবি আমাদের গরমকালে ব্ল্যাক কোনো জামা কাপড় পরতে বারণ করে নর্মালি, ঠিক আছে? কেন বারণ করে? কারণ ব্ল্যাক এমনিতেই হচ্ছে সব থেকে বেশি অ্যাবজর্বেন্স পাওয়ার আছে, ঠিক আছে? তো এমনিতেই গরমকালে আমাদের গা হাত পা গরম হয়ে থাকে, তার উপর যদি তুই ব্ল্যাক পরিস তাহলে আরো বেশি হচ্ছে হিট অ্যাবজর্ব করবে এবং তোর সানস্ট্রোক হয়ে যেতে পারে বা এই জাতীয় যেগুলো হয় গরমকালে সেগুলো হতে পারে, ঠিক আছে? তো এই জন্য আমাদের ব্ল্যাক কালার কিন্তু পড়তে বারণ করে। এটাও একটা কোশ্চেন, দিলেও দিতে পারে না দিলেও দিতে পারে, জেনে রাখ। ম্যাকআউট বলা যায় না কিছু, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে এই ছবিটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ছবি।
এই ছবিটা কি তোরা কোয়ান্টাম মেকানিক্সে পড়েছিলিস? মনে পড়ছে? পড়ে তো ছিস অবশ্যই, মনে কি পড়ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। কি হয় রে এই ছবিটা একটু বলতো, আমি তো জানি না, ভুলে গেছি। আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি, এটা মানে তো র্যালে জিন্স লটা যেটা ডেভিয়েট করে যাচ্ছে, আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি ক্রিয়েট হচ্ছে বলেই তো বলবো মেনলি কি হয় আর কি, মানে দুটো তো আমাদেরই, একটা টেম্পারেচার একটা ওয়েভলেন্থ, এই দুটোর মধ্যে রিলেশনটা কিরকম ভাবে হচ্ছে এটা আমাকে বল। ল্যামডা প্রপোর্শনাল টু 1/t। একদম 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 এটাই জানতে চাইছিলাম, যে আমার যদি টেম্পারেচারটা বাড়ে তাহলে আমার ওয়েভলেন্থটা কমবে, আর ওয়েভলেন্থ কমা মানে ফ্রিকোয়েন্সি বাড়বে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ছেড়ে দেয়, ওয়েভলেন্থ কিন্তু আমার কমছে। আর যেটা আমাদের আল্ট্রাভায়োলেট বা ইনফ্রারেড, সেখানে যে ওয়েভলেন্থের হেরফের হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো না, আমরা শুধু দেখতে পাই কোথায়, ভিজিবল রিজিয়ন। ঠিক আছে, এটা পরের চ্যাপ্টারে আরো ভালো করে বুঝতে পারবি যখন স্পেকট্রোস্কোপিক টেকনিক পড়বি। তিনটে রিজিয়নের ওপর কাজ আছে অনেক। তো ভিজিবল রিজিয়নে যে চেঞ্জটা হচ্ছে সেটাই আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে এই গ্রাফের এভরিথিং যা আছে আর কি। ঠিক আছে, তো এটাও হয়ে গেল মোটামুটি আমাদের। এরপর আমরা চলে আসছি নেক্সট টপিক, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টও কিন্তু তোরা আগের সেমিস্টারে পড়ে এসেছিস। ঠিক আছে, তাও আমি একটু বলে দিই। ফটো ইলেকট্রিক এফেক্ট কি? is a phenomena in which electrons are ejected from the surface of a metal when light is incident on it. These ejected electrons are called photoelectrons. অর্থাৎ আমার যখন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আলো বা লাইট ইনসিডেন্ট হচ্ছে একটা মেটালিক কোনো সারফেসের ওপর, তখন ওই মেটালিক সারফেসটা থেকে ইলেকট্রন ইজেক্টেড হচ্ছে। এটাই সিম্পল ভাষায় ফটো ইলেকট্রিক এফেক্ট। আর যে ইলেকট্রনগুলো আমার ইজেক্টেড হচ্ছে সেই ইলেকট্রনগুলোকে আমরা বলি ফটো ইলেকট্রন। এটাই। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা একটু নোট কর। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দ্য এমিশন অফ ফটো ইলেকট্রনস and the kinetic energy of the ejected photoelectrons is dependent on the frequency of the light that is incident on the metal surface. অর্থাৎ যে লাইটটা ওই মেটাল সারফেসের উপর ইনসিডেন্ট হচ্ছে সেই লাইটের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে মেটালিক সারফেস থেকে ইলেকট্রন বেরোবে কি বেরোবে না। বোঝা গেল? না আরেকবার? বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছি দাদা, এই জায়গাটা আরেকবার বলবেন? আরেকবার বলছি, দেখ একদম প্রথম থেকে বলছি। একটা মেটালিক সারফেস আছে, ঠিক আছে, এখানে যেমন দাঁড়া আমি দেখাচ্ছি তোকে, এই যে এইটা হচ্ছে মেটালিক সারফেস। ঠিক আছে, তো এইটা হচ্ছে আলো, আর এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে। এই আলোটা যদি মেটালিক সারফেসের উপর পড়ে, তাহলে আমার এই মেটালিক সারফেসের যে ইলেকট্রন গুলো আছে, এই গোল্লা গোল্লা গুলো হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো বেরোচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলছি ফটো ইলেকট্রিক এফেক্ট। আলো পড়ছে, মেটাল থেকে ইলেকট্রন বেরোচ্ছে, আলো পড়ছে, মেটাল থেকে ইলেকট্রন বেরোচ্ছে, এবং এই ঘটনাটা কিন্তু একদম সাইমালটেনিয়াস ঘটে, মানে পড়ার সাথে সাথে বেরোয়। ঠিক আছে, আর যে ইলেকট্রন গুলো বেরোচ্ছে সেটাকে আমরা বলছি ফটো ইলেকট্রন। সিম্পল, এটুকু বোঝা গেল? রেসপন্স কর। হ্যাঁ দাদা। আচ্ছা, এবার যে ব্যাপারটা এখানে বলছি, যে এই আলোটা যেটা পড়বে সেটা মেটালিক সারফেসের উপর পড়ার সাথে সাথে ইলেকট্রন তখনই বেরোবে যদি এই আলোটার ফ্রিকোয়েন্সি পর্যাপ্ত হয়। কতটা কি হয় আমি পরের স্লাইডে বলছি, আপাতত বোঝ যে আলোটার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে যে ইলেকট্রনটা বেরোবে কি বেরোবে না। ঠিক আছে, মেটালিক সারফেস থেকে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে, সেটাই এখানে লেখা আছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দ্য এমিশন অফ ফটো ইলেকট্রন and the kinetic energy of the ejected photoelectrons is dependent, নির্ভর করছে on the frequency of the light that is incident on the metal surface. বোঝা গেল এবার? হ্যাঁ দাদা। ওকে, ব্যাস ক্লিয়ার। ফটো ইলেকট্রিক এফেক্ট তাহলে আমাদের ক্লিয়ার। এরপরে আমরা আসছি আরো যেসব ডেরিভেশন গুলো আছে ফটো ইলেকট্রিক এফেক্টের উপর। তো এবার আসছে কনসেপ্ট অফ ফোটন। ফোটন জিনিসটা কি তোরা সবাই জানিস, আমি তাও আরেকবার বলছি। The photoelectric effect cannot be explained by considering light as a wave. এবার তোরা বুঝতে পারছিস আমি প্রথমে যে গল্পটা বললাম কোথায় বিচ্যুতিটা হচ্ছে, প্রথম লাইনেই সেটা লেখা আছে। ঠিক আছে, মানে আমাদের আলোর যে ঘটনাগুলো আমি বললাম সেইগুলোতে আলো অ্যাজ এ ওয়েভ নেচার ধরা হয়েছে, আর এই যে দুটো ঘটনা বললাম ব্ল্যাক বডি অ্যান্ড ফটোইলেকট্রিক এফেক্ট, আপাতত এই দুটো আমাদের সিলেবাসে আছে, আরো আছে। এই ঘটনাগুলো আমাদের কিন্তু ওয়েভ নেচার দিয়ে এক্সপ্লেন করা যাবে না, সেটা কিন্তু প্রথম লাইনেই লেখা আছে। However, this phenomenon can be explained by the particle nature of the light.
কোন নেচার দিয়ে এক্সপ্লেন করা যায়? পার্টিকেল নেচার দিয়ে। ওকে, ইন হুইচ লাইট ক্যান বি ভিজুয়ালাইজড অ্যাজ এ স্ট্রিম অফ পার্টিকেলস অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। দ্য পার্টিকেলস অফ লাইট আর কল্ড ফোটনস। অর্থাৎ আমাদের এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর ক্ষেত্রে আলো একটা পার্টিকেলস হিসাবে আমার কিন্তু কনসিডার করা হচ্ছে, একটা পার্টিকেল, এবং যে পার্টিকেলটাকে আমরা বলছি ফোটন, যেটাকে প্যাকেট হিসাবেও শুনেছিস, ঠিক আছে? তো পার্টিকেল, প্যাকেট অফ এনার্জি, ফোটন, এইগুলো সেম, সিমিলার ওয়ার্ড আর কি, ঠিক আছে? তো আমরা আলোর তালে দ্বৈত সত্তা দেখতে পেলাম, ডুয়েল নেচার। একটা দেখতে পেলাম ওয়েভ, যেটা আমরা আগে পড়ে এসেছি, ডিফ্রাকশন, রিফ্লেকশন, রিফ্রাকশন, ভ্যাকুয়ামে যাচ্ছে, এগুলো সব ওয়েভ নেচার দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে, যেটা ক্লাসিক্যাল মেকানিক্সের থ্রু। আর কোয়ান্টাম মেকানিক্সে কনসেপ্ট ঢুকছে ফোটন, প্যাকেট অফ এনার্জি, ওকে, ব্ল্যাক বডি রেডিয়েশন, এগুলো সব পার্টিকেল নেচার। ওকে, কিছু বলবি? মাইক অন করেছিলিস? না দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তো এর পরের লাইনটা কি বলছে? দ্য এনার্জি হেল্ড বাই এ ফোটন ইজ রিলেটেড টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট ভায়া প্ল্যাঙ্কস ইকুয়েশন। তো এই যে কনসেপ্টটা, ফোটনের যে কনসেপ্ট, এটা আমাদের দিয়েছিল কি? প্ল্যাঙ্ক। তো প্ল্যাঙ্কের যে ইকুয়েশন, সেটা কি জানা আছে কারোর? আমি তো জানি না, একটু বল। E ইকুয়াল টু এইচ নিউ। কোনটা কি রে, কোনটা কি? ই হলো এনার্জি, এইচটা হলো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালোই তোদের রেডি আছে। তো ই ইকুয়াল টু এইচ নিউ, যেটাকে আমরা যদি ওয়েভলেন্থের থ্রু লিখতে চাই, এইচ সি বাই ল্যাম্ডা। তোরা সবাই জানিস যে নিউ ইকুয়াল টু সি বাই ল্যাম্ডা, যেখানে ই কি? এনার্জি অফ ফোটন, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউ ফ্রিকোয়েন্সি অফ লাইট, সি স্পিড অফ লাইট, আর ল্যাম্ডা তো ওয়েভলেন্থ। আচ্ছা, এইচ এর মানটা কি? সেটা তো আমার জানা নেই, সেটা কি? 6.63 into 10 to the power minus 34 joule second. 10 টু দি পাওয়ার মাইনাস কত বললি? 34 তো 34। 34 হয়। হ্যাঁ 34 এসআই আর সিজিএস এ 27। হ্যাঁ, ওটাই, আমি দুটোই বলবি, কখনো একটা বলবি না, ওরকম দুটোই বলবি, ঠিক আছে? যাক, তাহলে তোদের মনে আছে জিনিসগুলো, ভুলে যাচ্ছি। একটাই দাদা মনে রেখেছি। আচ্ছা আচ্ছা, সে কনভার্ট করে নিবি, কি আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কিছু লস আছে, যেটা আমি মুখে বললাম সেটাই দেখ 3টে পয়েন্টে সুন্দরভাবে লেখা আছে। তো আমি একবার পড়ে বলে দিচ্ছি। লাইট রেডিয়েশন উইথ অনলি এ স্পেসিফিক ফ্রিকোয়েন্সি অর মোর দ্যান ইট, যেটাকে আমরা বলছি থ্রেশহোল্ড অর কাট অফ ফ্রিকোয়েন্সি, যাই বলিস না কেন, ক্যান কজ ইজেকশন অফ ইলেকট্রন। স্পেসিফিক ফ্রিকোয়েন্সি দিলে তবেই আমার ইলেকট্রনের ইজেকশন হবে, আদারওয়াইজ হবে না। যে ন্যূনতম বা মিনিমাম ফ্রিকোয়েন্সিটা আমার লাগবে বা এনার্জিটা আমার লাগবে, সেটাকে আমরা বলি কি? থ্রেশহোল্ড এনার্জি। আর ফ্রিকোয়েন্সিটাকে কি বলছি? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি, এরকম বলতে পারিস, ঠিক আছে? সেকেন্ড পয়েন্টে কি বলছে? দ্য ভেলোসিটি অ্যান্ড এনার্জি অফ ফটো ইলেকট্রনস আর প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটাও সিম্পল, বুঝতে পারছিস। প্রপোর্শনাল হচ্ছে ভেলোসিটি অ্যান্ড এনার্জি অফ ফ্রিকোয়েন্সি, প্ল্যাঙ্কস থেকে যেটা বললি। The number of photoelectrons emitted is proportional to the intensity of the incident radiation. এটাও বুঝতে পারছিস, ঠিক আছে? এবার যেটা পরের পয়েন্ট আর কি, যে আইনস্টাইন যে আমাদের এক্সপ্রেশনটা দিয়েছিল রিয়ের ফটোইলেকট্রিক এফেক্টের, সেটা কি ছিল? এটা কেউ বল। আইনস্টাইনের এক্সপ্রেশনটা কি ছিল? হ্যাঁ বলছি দাদা, ই ইজ ইকুয়াল টু 5 প্লাস হাফ এম ভি স্কয়ার। ই ই ই ইকুয়াল টু কি বললি? আরেকবার বল, শুনতে পেলাম না। ই ইজ ইকুয়াল টু 5 প্লাস হাফ এম ভি স্কয়ার। হ্যাঁ, তাও হয়, ঠিক আছে। ডিফারেন্ট, ফাইটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, সেটাকে তুই ভেঙে বলতে পারিস। হ্যাঁ, তো ভেঙে বললে মোটামুটি আমাদের এটা জানাচ্ছে, এটাই তুই বলতে চেয়েছিস, আমি জানি। ই ইকুয়াল টু এইচ নিউ, প্ল্যাঙ্কস বলেছে। এইচ নিউ নট হচ্ছে তোর যেটা ওয়ার্ক ফাংশন আর কি, ন্যূনতম যেটা দিতেই হবে, আর হাফ এম ভি স্কোয়ার যে কাইনেটিক এনার্জিটা নিয়ে আমার ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, এমিশন হচ্ছে, সেইটা। তো এটাই মোট কথা, আমরা বুঝে গেছি সবাই যে কি দিয়েছিল এক্সপ্রেশনটা আইনস্টাইন, এটাই দিয়েছিল। এবার এটার উপরে কিছু অঙ্ক কিন্তু তোদের করতে হবে, ছোটখাটো 2 নাম্বারের অঙ্ক তোদের কিন্তু দিয়ে দিতে পারে এই এক্সপ্রেশনটার উপর। হ্যাঁ, তো বইতে দেখবি পেয়ে যাবি। তো সিম্পল এই ফর্মুলাটার উপর কিছু অঙ্ক একটু করে নিস। আর আমিও পরীক্ষায় অবশ্যই দেবো, যখন পরীক্ষা নেব, এখনই বলে দিলাম।
তো এরপরে আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে ডি ব্রগলিস কনসেপ্ট। এটাও তোরা সবাই জানিস। ডি ব্রগলিস কনসেপ্টে কি বলেছে যে ডি ব্রগলিস হাইপোথিসিস সেজ দ্যাট ম্যাটার কনসিস্ট অফ বোথ দ্য পার্টিকেল নেচার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ নেচার। পার্টিকেল নেচার এবং ওয়েভ নেচার দুটোই থাকবে, এটাই বলেছে ডি ব্রগলি। তো এক্সপ্রেশনটা কি দিয়েছিল, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি ইকুয়াল টু এইচ বাই এমভি। ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, আমাদের এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যার মান তোরা এক্ষুনি নিজে বললি, আর পি হচ্ছে মোমেন্টাম, ভরবেগ, ঠিক আছে, ভর ইন্টু বেগ, মাস ইন্টু ভেলোসিটি, এম ইন্টু ভি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ডি ব্রগলির কনসেপ্ট যেটা আমাদের দিয়েছিল। তাহলে এই অবধি ক্লিয়ার সবার? হ্যাঁ দাদা। অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তোদের তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে ভালো, ক্লাসটাও তাড়াতাড়ি এগোবে। আচ্ছা এবার ডেরিভেশনে আমি আসবো যে এই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি এই ডেরিভেশনটা কিভাবে এলো। তো আমাদের আইনস্টাইন বলেছিল ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, সবাই জানিস। আর আমাদের প্ল্যাঙ্ক কি বললো, ই ইকুয়াল টু এইচ নি। এই দুটো থেকে ডি ব্রগলি কি করলো, মার্চ করে দিল যে এইচ নিউ ইকুয়াল টু এমসি স্কোয়ার। দেখ এই জায়গাটা দেখ, এইচ নিউ ইকুয়াল টু এমসি স্কোয়ার। সেখান থেকে নিউটাকে আমরা ল্যামডা দিয়ে লিখছি, তাহলে এইচ ইন্টু সি বাই ল্যামডা, কারণ আমরা জানি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সো এইচ ইন্টু সি বাই ল্যামডা ইকুয়াল টু এমসি স্কোয়ার। সিম্পল, একটা সি আর একটা সি কাটলো, তাহলে এদিকে পড়ে রইলো এমসি আর এদিকে আছে এইচ। তাহলে ল্যামডা যদি আমি উপরে তুলে দিই, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমসি। এবার এমসি, এখানে সি কি, সি হচ্ছে আমাদের ভেলোসিটি অফ লাইট, ঠিক আছে। ভেলোসিটি অফ লাইটটা কত, 3 into 10 to 3 the power 10 to 8. the power 9 meter per 10 to second. the power 8 9 কে বললো, 9 কে বললো? 8 meter per second. হ্যাঁ একদম 8 মিটার পার সেকেন্ড। তাহলে এটা তো আলো। এবার আলো দিয়ে তো আমরা জেনারেল ডেরিভেশন করতে পারবো না, তার জন্য আমরা একটা মুভিং পার্টিকেলের ভেলোসিটি ভি ধরে নিলাম, সি এর জায়গায় সিম্পল ভি বসিয়ে দিলাম, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই ভি। এই ডেরিভেশনটা দেখতে একদমই ছোট লাগতে পারে, কিন্তু পরীক্ষা হয়তো 2 নাম্বারে দিয়ে দিল, ঠিক আছে। তো এগুলো ছোট ছোট কোশ্চেন বাট দিয়ে দিতে পারে, এগুলো সবই তো জানা, জাস্ট সিম্পল পিপিটিটা থেকে রিভাইজ করবি, সমস্ত কিছু মনে পড়ে যাবে। আচ্ছা এরপরে আসছি আমরা হাইজেনবার্গ প্রিন্সিপাল। তো হাইজেনবার্গ কি বলেছে, হাইজেনবার্গ বলেছে 1927 এ ওয়ার্নার হাইজেনবার্গ ফ্রম কোয়ান্টাম মেকানিক্স showed that it is possible to measure the position and momentum of a microscopic particle in motion simultaneously with absolute accuracy, ঠিক আছে। এখানে একটা ভুল হয়েছে, ইট ইজ ইম্পসিবল হতো, আমি পসিবল বলে দিয়েছি, ঠিক আছে। ইট ইজ ইম্পসিবল টু মেজার দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম। একই সাথে আমরা অবস্থান এবং ভরবেগ দুটোকে কিন্তু ক্যালকুলেট করতে পারবো না মাইক্রোস্কোপিক কোনো পার্টিকেলের ক্ষেত্রে, ঠিক আছে, ক্যালকুলেট করতে পারবো না। যেটা মাইক্রোস্কোপিক পার্টিকেল প্লাস সেটা মোশনে আছে, যেমন একটা মুভিং ইলেকট্রন তুই এক্সাম্পল বলতে পারিস, সেটা ঘুরছে, সেই অবস্থায় আমি অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম আমি কখনোই অ্যাকুরেট ভাবে তার মোমেন্টাম এবং পজিশন অবস্থান দুটো ক্যালকুলেট করতে পারবো না। এটাই আমাদের বলেছে হেইজেনবার্গ 1927, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে এক্সপ্রেশন। সিম্পল, ইফ delta x is the error in position measurement and delta p is the error in the measurement of momentum, তাহলে আমরা এক্সপ্রেশনটা কি বলি, delta x into delta p greater than equal to h by 4 pi, ঠিক আছে। যেখানে x টা কি আমার পজিশন মেজারমেন্ট করছে তার এরর, আর ডেল p টা কি মোমেন্টাম মেজার করছি তার এরর, সেইটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু h by 4 pi। আচ্ছা p টা কি, p টা হচ্ছে মোমেন্টাম, তো p টাকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে, p ইকুয়াল টু mv, আগেই বললাম ভর ইন্টু বেগ, মাস ইন্টু ভেলোসিটি, সো p ইকুয়াল টু mv। Heisenberg uncertainty principle formula can be alternatively written as del x যেরকম আছে রেখে দিলাম, p টাকে আমরা ভাঙলাম del m v, p এর জায়গায় আমরা সিম্পল লিখলাম হ্যাঁ p এর জায়গায় আমরা সিম্পল লিখলাম del m v, ঠিক আছে। তাহলে আমাদের এক্সপ্রেশনটা এরকম একটা দাঁড়ালো। এবার একটা জিনিস বলছি যে এটাকে আমরা যদি ভাঙি del m ইন্টু del v এরকম ভাবে ভেঙে দিলাম, ঠিক আছে। এই del m যদি আমাদের কনস্ট্যান্ট হয়, del m মানে কি, অ্যাকচুয়ালি del m মানে কি, del m মানে হচ্ছে মাস তার চেঞ্জ,
ইনিশিয়াল আর ফাইনাল। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি আমরা করি তাহলে আমরা কোনো কিছুর যে চেঞ্জ সেটা পাই, কতটা চেঞ্জ হয়েছে, তাই তো? হ্যাঁ কি না? হুম ঠিক আছে, তো m2 মাইনাস m1, m2 মাইনাস m1 অর্থাৎ ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি আমরা করি তাহলে আমরা যে চেঞ্জটা পাবো সেইটাকে আমরা ধরছি কনস্ট্যান্ট, অর্থাৎ চেঞ্জ জিরো। চেঞ্জ যদি জিরো হয় তাহলে ইনিশিয়াল স্টেজেও যা ছিল ফাইনাল স্টেজেও তাই আছে, কারণ কোনো চেঞ্জ হচ্ছে না, জিরো। তাহলে m ডেল m ইকুয়াল টু m, সেই এমটাকে আমরা কি করলাম, সিম্পল এইখানে এক সেকেন্ড দাঁড়া, এই দেখ এমটাকে আমরা নিচে পাঠিয়ে দিলাম। ডেল এম ছিল, ডেল এম ইকুয়াল টু এম কি করে এলো আমি বলে দিলাম, যেহেতু আমাদের চেঞ্জটা জিরো, চেঞ্জ জিরো হলে মানে প্রাথমিক অবস্থায় যা ছিল পরবর্তীতেও তাই আছে, কোনো চেঞ্জ নেই, তাই ওটা ডেল এম ইকুয়াল টু এম, সেই এমটাকে আমরা নিচে পাঠিয়ে দিলাম। তাহলে h/4 ছিল আগে, সেখান থেকে h/4 m। বোঝা গেল? দাদা x/m কেন হচ্ছে না? x/m কেন হবে, এই দেখ এটা তো তোর ডেল এম তো, ডেল্টা এম, সরি আবার ডেল বলছি, ডেল্টা এম। তো এই ডেল্টা এমটা এম কি করে হলো তো বুঝেছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডেল্টা এমটা এম যদি হয় তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি এদিকে থাকলো, এই গ্রেটার দ্যান ইকুয়াল টু এদিকে থাকলো, আর এই ডেল্টা এম ইকুয়াল টু স্মল এম সেটাকে আমরা পাঠিয়ে দিলাম ওই সাইডে, তাহলে নিচে চলে এলো h/4 m। এক্স এর নিচে কেন আসবে, আমরা তো এটা তো এটার এই সাইড ওই সাইড করে পাঠাচ্ছি। হ্যাঁ দাদা ঠিক আছে। তুই আগে একবার দেখ, 1 মিনিট তুই দেখ, আমি আসছি।